बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা গত রাতে কালকে আমাকে অনেকেই জানতে চেয়েছেন বাজেটের রিঅ্যাকশন। তো আমরা প্রত্যেকবারই আমরা বাজেটের পরের দিন একটা রিঅ্যাকশন দেই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। এটা আপনার একটা যেটাকে আমরা বলি আই ভিউ, বার্ডস আই ভিউ দিয়ে একটা দেখে নিয়ে তারপর একটা রিঅ্যাকশন দেওয়া। আমরা যদি সম্ভব হয় আমরা এরপর একটা পূর্ণাঙ্গ বাজেটের আপনার রিভিউ আমরা করার চেষ্টা করি। আমরা দেখেছেন যে আমরা বাজেট দেওয়ার আগেই কিন্তু আমাদের বাজেট ভাবনা আমরা একটা বই করি আপনাদের সামনে দিয়ে দিই। তো আমরা এই ব্যাপারটাতে আমাদের কনসার্ন সবসময় থেকেছি বিগিনিং। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা অনেকে যে আমরা যখন পার্লামেন্টে গিয়ে যখন অপোজিশন লিডার ছিলেন তখন আমরা সোনারঘাটে আপনার প্রথম বাজেট ভাবনা আমরা প্লেস করি। হ্যাঁ, সেটা তো শেরাটনে আমরা করেছি। অর্থাৎ প্রত্যেক বছরই আমরা কিন্তু আমাদের দায়িত্ব যে পলিটিক্যাল পার্টি আমরা পার্লামেন্টে থাকি আর না থাকি সেটা আমরা আপনার এই জিনিসটা অ্যাড্রেস করার চেষ্টা করছি। তো প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দেখুন প্রথমেই আপনাদের কাছে প্রেফার আছে, প্রথমেই একটা নজরে বাজেট সম্পর্কে বলা আছে। এই বাজেটের আকার হচ্ছে আপনার 6,03,681 টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে 3,30,000 কোটি টাকা। অর্থাৎ 6,03,600 কোটি টাকার মধ্যে রেভিনিউ এর টার্গেট হচ্ছে 3,30,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় অর্ধেক। ঘাটতি, তাহলে সেটা ঘাটতির প্রশ্ন আসবে যে তাহলে এই ঘাটতিটা 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%। আর এই বাজেটে যে বাজেটে দেওয়া হয়েছে সেই বাজেটের অ্যাক্টিভিটি 1/3 বাজেট ঘাটতি। ডেফিসিট আমি 6 লাখ টাকার একটা বাজেট দিয়েছি, তার মধ্যে আমার কাছে আগে মাত্র 3,30,000 টাকা, 3 লাখ কোটি টাকা, 4 কোটি টাকা, আর বাকিটা কিন্তু আমার কাছে নাই। আমি সরকার যেটা আমরা যে বইটার মধ্যে আমরা দেখেছি আপনার যে মূল বইগুলোর মধ্যে এখানে কিভাবে ঘাটতি বাজেটের তারা মেটাবে। তাকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি দিয়েছেন তারা 2,25,324 কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রয়েছে 7.2%। মূল্যস্ফীতি ধরেছেন 5.3%। কর মুক্ত আয়ের সীমা অর্থাৎ আপনার ব্যক্তি করের 3 লাখ টাকা বার্ষিক, 3 লাখ টাকা পর্যন্ত আয় করে তাকে কর দিতে হবে না, 3 লাখ টাকার উপরে গেলে তাকে কর দিতে হবে। করোনা মোকাবেলায় ওনারা রেখেছেন 10,000 কোটি টাকা। তবে ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস আসবে, বৈদেশিক উৎস থেকে আসবে 1,01,228 কোটি টাকা। আভ্যন্তরীণ উৎসতে 1,04,452 কোটি টাকা। আভ্যন্তরীণ উৎস আরো দেখানো হয়েছে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে 76,452 কোটি টাকা এবং সঞ্চয়পত্র অন্যান্য ব্যাংক বহির্ভূত খাতে আসবে 37,100 টাকা। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এবার প্রাথমিক গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 71,951 কোটি টাকা। আমরা শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট মনে করেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে এখানে নিয়ে এসেছি। এখন আমাদের প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি আপনাদের। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর ভিত্তিতে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই এবারের বাজেটের ভাওতাবাজি পরিষ্কার। কারণ করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত 18 মাস যাবৎ অচল। এর মধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন চূড়ান্ত রকমের থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতি নানা তত্ত্ব, বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি আর প্রতারণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। অথচ এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আমরা বারবার আপনাদের প্রথম থেকে বলা শুরু করেছি। এক, মহামারীর কারণে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে বেঁচে থাকার নিশ্চয়তা চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের জন্য
2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ, যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কামিল বাজেট ছাড়া কিছুই নয়। এখানে শব্দটা বাজেট সম্পূর্ণ ব্যর্থ না বলে আমি এখানে এটা গ্রহণযোগ্য নয়, কারণ ব্যর্থতা এখনো হয়নি, তাই না? এখানে পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এটা পরিকল্পনা করতে পারেন, যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া কিছুই নয়। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। ঋণ জনগণের উপর করের বোঝা চাপিয়ে পরিশোধ করা হবে। সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ নিশ্চিতে সুনির্দিষ্ট পথরেখা না থাকায় প্রকাশ করছি। ঘোষিত বাজেটে অপচয় ও ব্যবস্থাপনা বন্ধ করে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ হয়নি এবং এই সরকারের সময় দেশে গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা, আইনের শাসন এবং জবাবদিহির ঘাটতি রয়েছে এবং তারই প্রতিফলন ছিল ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালার পথ নির্দেশনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের মডেল। ভবিষ্যতে অর্থনৈতিক পুনরুদ্ধারের মডেল কি হতে পারে, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী বাজেটের ফোকাস কি হবে, তার পথ নির্দেশনার বাজেট। সরকার সেদিকে যায়নি। মুক্তবাজার অর্থনীতির কথা বলে দেশে আয় বৈষম্য বেড়েছে। স্বজনতোষণের ভিত্তিতে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে, যার ফলে মাত্র 1% লোকের কাছে প্রায় 60 থেকে 70% সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। এমনকি এই করোনা কালেও অপ্রদর্শিত আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন হাজার হাজার লোক। ফলে মুক্তবাজার অর্থনীতিতে কম সমপ্রতিযোগিতার স্বাভাবিক যে বিকাশ, সে সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। এবারের এই বাজেট হচ্ছে জিডিপি মাত্র 17.46%। 2021 অর্থ বছরের জন্য মূল বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, যা ছিল জিডিপির 17.90%। এই হিসেবে বাজেটের প্রকৃত আকার বৃদ্ধির পরিবর্তে সংকুচিত হয়েছে। কোভিডের অভিঘাত এখনো অনুভূত হচ্ছে, কতদিন তা থাকবে, নতুন নতুন ভেরিয়েন্ট আসবে, আমরা তা জানি না। এই পরিকল্পনা শুধু 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাজেটের মধ্যমেয়াদী প্রক্ষেপণ থাকা উচিত ছিল। অর্থমন্ত্রী এবারে বাজেটের শিরোনাম করেছেন জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদূর আগামী পথে বাংলাদেশ। বাজেট নাকি দেওয়া হয়েছে মানুষের জন্য, শুনতে ভালো শোনায়। বাজেট দিন আনে দিন খায় এমন গোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় নগদ অর্থ, ক্যাশ ট্রান্সফারের কোন নির্দিষ্ট প্রস্তাব নেই। এখানে পুরাতন ত্রুটিপূর্ণ ব্যাংক নির্ভর ঋণের কথাই বলা হয়েছে। ব্যাংক থেকে ঋণ বিতরণের যে সমস্যা মাঠ পর্যায়ে পরিলক্ষিত হয়েছে, সেটা নিরসনে অদ্যাবধি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ নয় বরঞ্চ আর্থিক প্রণোদনা প্রদানের প্রস্তাব করেছিলাম। আমরা যেটা করেছিলাম যুক্তরাজ্য সহ উন্নত দেশগুলোতে যা করা হয়েছে। সরকার এই বাজেটে সম্প্রতি বিএনপি প্রদত্ত পরামর্শ আমলেই নেয়নি। করোনাকালীন এই বাজেটে স্বাস্থ্য মহাদরিদ্র শ্রমিকদের প্রত্যাশিত প্রণোদনা উপকৃত হয়েছে। প্রস্তাবিত বাজেট থেকে মনে হবে সরকার মনে করে না আগামী দিনেও জনগণের ভোটের প্রয়োজনীয়তা আছে তাদের, তো কখনোই ছিল না। বাজেটের প্রণোদনার বরাদ্দ 5 থেকে 7% করার প্রস্তাব করেছিল বিএনপি। অনেক দেশে বাজেটের প্রণোদনার বরাদ্দ 10 থেকে 20% পর্যন্ত হয়েছে, কিন্তু সরকারের বরাদ্দ 2% নিচে। এটা লোক দেখানোর প্রণোদনা, এটা সচ্ছলতা ক্রয় ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে না। 7, সামাজিক নিরাপত্তা খাতে সম্প্রসারণের নামে যে সামান্য অর্থ বরাদ্দ করা হয়েছে তা নিতান্তই অপ্রতুল। মধ্যবিত্তদের সামাজিক নিরাপত্তা খাতে
অন্তর্ভুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি বা মধ্যবিত্তকে হতাশ করেছে। এক গবেষণায় উঠে এসেছে দেশে 2,73,00,000 নতুন গরিব সৃষ্টি হয়েছে। নতুন দরিদ্র, পুরাতন দরিদ্র আর ক্ষণস্থায়ী দরিদ্র নিয়ে সংখ্যা প্রায় 6 কোটি। তাছাড়া রয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতে 86% শ্রমিক। এদের প্রত্যেককে নগদ আর্থিক সহায়তা দিতে হবে। এ খাতে জিডিপিও 6 থেকে 7% বরাদ্দ দেওয়া উচিত। সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বরাদ্দ 1,07,614 কোটি টাকা। এখানে বলে রাখা ভালো, সামাজিক নিরাপত্তা খাতের মধ্যে সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ এবং প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের বৃত্তির টাকাও রয়েছে। এই কারণে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বড় করে দেখানো হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে করোনা কালেও সামাজিক সুরক্ষা নামে মানুষের সাথে ভাওতাবাজি করা হয়েছে। এই খাতে বরাদ্দ বাড়াতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য যে সহায়তা দরকার, সরকার দিয়েছে তা লোক দেখানো। 5-6 কোটি মানুষের জন্য মাথা পিছু 1 থেকে 200 টাকাও পড়বে না। অথচ আমরা বিএনপি থেকে বলেছিলাম প্রতি মাসে 5,000 টাকা ক্যাশ ট্রান্সফার করার কথা। সব গণতান্ত্রিক দেশ তাই করছে, কারণ তারা জনগণের কাছে জবাবদিহি করে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাদের তো জনগণের কাছে জবাবদিহি হওয়ার মতো কোনো কারণ নেই। সেজন্য দেশের সুশাসনের অভাব, জবাবদিহির অভাব, অপচয়, দুর্নীতি, অব্যবস্থাপনার মাধ্যমে দেশের সম্পদের একটি বিশাল অংশ এরা ক্ষমতাসীনরা পার করে নিয়ে গেছে। করোনায় দেশের বেকার ও আয় কমে যাওয়া মানুষকে সামাজিক সুরক্ষা দেওয়া উচিত। গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান কর্মসূচির মতো কিছু উদ্যোগ নেওয়া দরকার, কারণ শহরে কাজ হারিয়ে অনেকে গ্রামে চলে গেছেন। বাজেটে এদের বাঁচানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। 10, এদিকে সরকারি 23টি প্রণোদনা প্যাকেজের মধ্যে কেবলমাত্র অর্থ মন্ত্রণালয়ের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ 5,000 কোটি টাকার বিশেষ তহবিলের পুরোটাই বাস্তবায়িত হয়েছে। অন্য খাতে ঘোষিত প্রণোদনা বিতরণ চিত্র তথৈব, অগ্রগতি মাত্র 60%। 11, স্বাস্থ্য খাত নিয়ে এত কথা বলা হচ্ছে, অথচ স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপি সেই 1% মধ্যেই রয়েছে। এটা খুবই আপনার দুঃখের কথা। এই বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতের চাহিদা মিটবে না। অন্যদিকে বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাত পিছিয়ে আছে। এবার 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে মোট 25,914 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রায় 3,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। দেখা গেলেও সংশোধিত বাজেটে তুলনায় স্বাস্থ্য খাতে বৃদ্ধির পরিমাণ দায় মাত্র 180 কোটি টাকা। কারণ গত বছর স্বাস্থ্য সেবা বিভাগে বরাদ্দের পরিমাণ ছিল 22,883 কোটি টাকা। সংশোধিত আকারে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল 25,734 কোটি টাকা। এই বাস্তবতায় স্বাস্থ্য খাত পর্দাক্কা সামলাতে পারবে না। স্বাস্থ্য খাত জিডিপির 5% বরাদ্দ করতে হবে। 12, করোনার টিকা প্রদানের জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ করা হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। সরকার 25 লাখ মানুষকে মাসে টিকা দেওয়ার কথা বলেছেন। সেটা কবে থেকে কার্যকর হবে, কিভাবে হবে, সে সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি। সবচেয়ে বড় কথা, এই হিসেবে প্রতি বছর টিকা দিতে পারবে 3 কোটি মানুষ। কাঙ্ক্ষিত জনগোষ্ঠীকে টিকা দিতে লাগবে প্রায় 6 থেকে 7 বছর। অথচ ভারতে প্রতিদিন 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে টিকা দেওয়ার কথাও জানানো হয়েছে। সেই পর্যায়ক্রমে কতদিন শেষ হবে এটা বলা হয়নি। সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এসএমই খাতে, কিন্তু সরকারের প্রণোদনা পেলেন মূলত বড় শিল্প মালিকেরা। এসএমই খাতের জন্য বরাদ্দ বাড়াতে হবে। এছাড়া প্রণোদনা দেওয়া হয়েছে মূলত ব্যাংকের মাধ্যমে। ক্ষুদ্র ঋণ উদ্যোক্তাদের অনেকেরই ব্যাংক হিসাব নেই, তাই এনজিও গুলোর মাধ্যমে তাদের ঋণ দেওয়া উচিত। এনজিও গুলোর নেটওয়ার্ক দেশব্যাপী। ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে
তাদের যোগাযোগ ভালো, কর্মসংস্থান বৃদ্ধিতে এটা অত্যন্ত কার্যকর হতে পারে। এই ব্যাপারে বাজেটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। বড় আকারে বাজেট আর বড় অঙ্কের প্রবৃদ্ধির আলোচনা বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি অর্থমন্ত্রী। 7.3% প্রবৃদ্ধির বড় লক্ষ্যমাত্রা অর্জনের উচ্চাভিলাষ বজায় রেখেছেন। এবার সবাই আশা করেছিল জিডিপি প্রবৃদ্ধি না নিয়ে মাথা না ঘামিয়ে সাধারণ মানুষের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার দিকে বেশি নজর দেবে সরকার। সেই জন্য কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়নি। সামাজিক নিরাপত্তা সম্প্রসারণের খাত পেয়েছে সর্বশেষ অগ্রাধিকার। অনেক ক্ষেত্রে অগ্রাধিকার বদল হলেও বরাদ্দের ধরন নেই, সেই গতানুগতিকে রাখা হয়েছে। নতুন কোন প্রণোদনার কথা নেই, পুরাতন সেই ব্যাংক নির্ভর প্রণোদনা অব্যাহত রাখার কথা বলা হয়েছে, তাতে কোনো লাভ হয়নি, হবেও না। 15 জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7% করে ধরা হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধির জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার তা কিভাবে হবে বলা হয়। বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগ কয়েক বছর ধরে এক জায়গায় আটকে আছে। কোভিডের কারণে তা আরো কমে গেছে। ব্যক্তি খাতের বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি বাড়বে না। শুধু সরকারি বিনিয়োগ দিয়ে হবে না, আবার গত এক বছরে অনেক সরকারি প্রকল্পে ধীর গতি দেখা গেছে। এই বাস্তবায়নের সঙ্গে প্রবৃদ্ধির প্রক্ষেপণ মেলে না। সরকারি ব্যয় আশানুরূপ হয়নি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়, এবার তা আরো কম হয়েছে। শিল্প উৎপাদন কম, ছোট ছোট শিল্পের উৎপাদন কমেছে, অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে বাজেটের লক্ষ্যমাত্রা অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব একটা সহায়ক হবে না। পরে সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কিসের ভিত্তিতে করা হয়েছে তা স্পষ্ট নয়। বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক আগেই সাধারণ মানুষের ক্রয় সেবা বাইরে চলে গেছে। গত এপ্রিলে গড়ে মূল্যস্ফীতি ছিল 5.6%। এই বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.3%। এই লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয়। সরকারের প্রক্ষেপণ আর বাস্তবতার কোনো মিল নেই। এরূপ বিরূপ প্রতিক্রিয়া মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। 17 বাজেটটি দেশের 50তম বাজেট। সম্পন্নত দেশ থেকে উত্তরণের সময় এটা, কিন্তু বাজেটের সেই লক্ষ্যে বড় কোনো সংস্কার পরিকল্পনার উল্লেখ নেই। আয় ও ব্যয়ের সামর্থ্য বৃদ্ধি, বিশেষ করে গুণগত মান বজায় রেখে ব্যয় করার অক্ষমতা নিরসনে কোন সংস্কারমূলক কার্যক্রমের পরিকল্পনা নেই বাজেটে। অনুদান দাবি দেওয়া হচ্ছে আগের মতো ব্যাংকের মাধ্যমে, ব্যাংক সেক্টর সংস্কারের কথাই বলা হলো। কর ব্যবস্থা সংস্কারের বড় কোনো সংস্কার প্রস্তাব নেই। মানুষের হাতে টাকা না থাকলে চাহিদা বাড়বে না, চাহিদার অভাবে আরো দ্রুত হয়ে পড়বে। হত দরিদ্র মানুষের জীবন বিভীষিকাময় হয়ে উঠবে। 18 আমরা বাজেট প্রস্তাবনার সব ধরনের নতুন উদ্যোক্তাদের 5 বছর ট্যাক্স হলিডে দেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু সরকার এই বাজেট নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম 3 বছর লাভ লোকসান নির্বিশেষে 10% উৎস করার প্রস্তাব করেছে। বিনিয়োগ কারণ হবে কিভাবে? 19 ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা আগের মতো 3 লক্ষ টাকা থাকছে। বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কোভিড পরিস্থিতিতে চিকিৎসার খরচ বিবেচনায় নিয়ে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয় সীমা 5 লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত বলে আমার মনে হয়। সরকার আইটি খাতকে গুরুত্ব দেওয়ার কথা বললেও কেবলমাত্র প্রযুক্তি শিক্ষা বেসরকারি কলেজের আয়ের উপর 15% করার প্রস্তাব করেছে। এটা একেবারেই সহজ। 21 সরকার মানব সম্পদ উন্নয়নের কথা বলে, কিন্তু বরাদ্দে তার প্রতিফলন নেই। করোনার ক্ষত থেকে শিক্ষা খাত পুনরুদ্ধারের কোনো প্রণোদনা দেয়নি সরকার। করোনাকালে অনেক শিক্ষার্থী জেল পড়েছে, এদেরকে বৃত্তি দিয়ে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে। এদেরকে অশিক্ষিত রেখে কাঙ্ক্ষিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়া যাবে না। অপরপক্ষে করোনাকালে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিতে পারছে না। 10 লাখের বেশি শিক্ষক কর্মচারীর বেতন ভাতা বন্ধ হয়ে আছে। অনেকে বেকার হয়ে পড়েছেন। কেজি স্কুল ও কারিগরি সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু বাজেটে এইসব খাতে ব্যয়
প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়নি। বরঞ্চ প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপের প্রস্তাব চলেছে। সরকার মানব সম্পদ উন্নয়নের কথা বললেও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানের উপর ট্যাক্স আরোপ করে মূলত শিক্ষা সংকোচন নীতি গ্রহণ করছে। বিএনপি সরকার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু করে উচ্চশিক্ষার প্রসার ঘটানোর সুযোগ করে দিয়েছিল। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতিষ্ঠানগুলো নন প্রফিট অর্গানাইজেশন। How a non-profit organization with tax on profit? অত্যন্ত একটা স্ববিরোধী ঘটনা। তাদেরকে এখন ট্যাক্স দিতে হবে, শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ করতে হবে। এখানে যেটা সমস্যা হবে যে যারা বেসরকারি খাতে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাদেরকে এই ট্যাক্সের বোঝাটা মূলত বরাদ্দ করতে হবে। 22 বাজেটে সরকার মৎস্য চাষ খাতে নতুন করে কর আরোপ করেছে। লাইভ স্টক পোল্ট্রি ও মৎস্য খাতকে উৎসাহিত করতে হবে। মৎস্য খাতের উপর প্রস্তাবিত কর বাতিলের অনুরোধ করছি। 23 মাইক্রোবাস হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হার কমানো হয়েছে। এমনিতেই ট্রাফিক জ্যাম, তারপরে আরো কম দামে গাড়ি আমদানি উৎসাহিত করা হলো। 24 গড় চাল ট্যাক্স নেটওয়ার্ক সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এর মানে শহরে বা গ্রামে যেখানে আপনি বাড়ি করতে যান না কেন, এমনকি গ্রামে আপনার টিআইএন নিতে হবে, অর্থাৎ ট্যাক্স দিতে হবে। এছাড়া বন্ধু বান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটির নিবন্ধন নিতে হলেও টিআইএন গ্রহণ করতে হবে। এর ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো কর চালের আওতায়। 25 চলতি অর্থ বছরে বাজেটের আকার 5,68,000 কোটি টাকা। বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 3,82,013 কোটি টাকা। ঘাটতি 1,90,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের এনবিআর এর দায়িত্ব ছিল 3,30,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহে। সংগ্রহ করেছে 1,97,583 কোটি টাকা। অর্থাৎ সংসদীয় লক্ষ্যমাত্রা থেকেও সংগ্রহ 1,03,417 কোটি টাকা কম। আসছে বাজেটে রাজস্বের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা দেওয়া হয় 8.2%, যা কল্পনা ইমাজিনারি, অবাস্তব। আয়ের উৎসের দুর্বলতা নিয়েই গতানুগতিকভাবে বড় করা হয়েছে বাজেট। 26 মোট বাজেটের 35.56%, অর্থাৎ 1/3 বেশি হলো ঘাটতি বা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ স্তর থেকে ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে দেশকে বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনার চেষ্টা করেছে, আর আওয়ামী লীগ তাদেরকে বিশৃঙ্খল মেগা প্রকল্প, মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারে বাজেট তার এই চরম বহিঃপ্রকাশ। আয় নাই, ধার করা টাকায় বাজেট করা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাতিকে পুরোপুরিভাবে ঋণগ্রস্ত করা হয়, ইনডেটেড করা হচ্ছে, তার ঋণের বোঝা অনেক বাড়িয়ে দেওয়া। 27 যে প্রবাসীরা দেশের অর্থনীতি বাঁচিয়ে রেখেছেন তাদের জন্য বাজেটে কোনো পদক্ষেপ নেই। রপ্তানি খাতে 2% ভর্তুকি সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। বড় প্রকল্পের উৎপাদনের সুযোগ বেশি, তাই সরকার গরিবদের প্রণোদনে আগ্রহ দেখায় না। বাজেটে কোনো ভিশন নেই এবং করোনা কালে এই বিপদের সময় অর্থমন্ত্রী কোনো ক্যারিশমাও দেখাতে পারে। 28 আগামী অর্থ বছরটি চালাতে অর্থমন্ত্রী কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন? দেশ বিদেশ মিলিয়ে ঋণ নেওয়া হবে প্রায় 2,15,000 কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 1,00,000 কোটি টাকা কাছাকাছি। তবে উচ্চ সুদের সঞ্চয়পত্র বিক্রি থেকেও ঋণ নেওয়া হবে 32,000 কোটি টাকা। দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকছে প্রায় 77,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে ঋণের সুদ দিতে হবে 69,000 কোটি টাকা। এছাড়া আছে বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন ব্যয় তো রয়েছে। 29
আগামী অর্থ বছরে শুল্ক করে তুলনামূলক বেশি ছাড় থাকবে। বড় ছাড় আসছে কর্পোরেট করে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 2.5% কমিয়ে 30%। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হারও 2.5% কমিয়ে 22.5% করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী দুহাত ভরে দিয়েছেন ব্যবসায়ীদের, কারণ এর আগে আপনাকে বলেছিলাম নিজেই ব্যবসায়ী মানুষ, সুতরাং এই সাধারণ গরিব মানুষগুলোর জন্য যারা দিন আনে দিন খায়, কোন শ্রমিক তাদের 6 কোটি মানুষের জন্য তিনি সেভাবে চিন্তাও করেন। কর্পোরেট কর হার কমানো হয়েছে, ব্যবসায়ীকে টার্নওভার কর হার কমেছে, বাজেটে নানাভাবে ব্যবসায়ী উপকৃত হয়েছে, কিন্তু বাজেটে সাধারণ মানুষের জন্য তেমন কোনো ছাড় দেওয়া হয়নি। এমনকি 2.45 কোটি টাকা নতুন গরিবের কিংবা মধ্যবিত্তের কথা বাজেটে নেই। সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্তের কথা বলা হয়নি। আজকে অনেক পত্রিকাতে হেডলাইন করেছে, দেখতে নিশ্চয়ই যে ব্যবসায়ীদের আপনার একটা সমর্থন করতে বাজেটটা, সাধারণ মানুষের জন্য এই বাজেটে কোনো বরাদ্দই রাখা হয়। এছাড়া একক ব্যক্তির কোম্পানির কর হার 25% নির্ধারণ করা হচ্ছে। কোন প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 3 কোটি টাকা বেশি হলে লাভ লোকসান নির্বিশেষে টার্নওভারের উপর 0.50% কর দিতে হয়। এটি কমিয়ে 25% করা হয়েছে। অন্যদিকে উৎপাদনমুখী প্রতিষ্ঠানের আমদানিতে আগাম ব্যয় 1% কমিয়ে 3% করা হয়েছে। সময় মতো ভ্যাট রিটার্ন না দিলে জরিমানার পরিমাণ কমানো হচ্ছে। ভ্যাটের টাকার উপর সুদের হার 2% কমিয়ে 1% করা হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা সব সুযোগ দিচ্ছে এই বাজেটে। অপ্রয়োজনীয় খাতে এডিপি বরাদ্দ কমেনি। লুটপাট ও দলীয় নেতাকর্মীদের সুবিধা দিতে এডিপি বরাদ্দ অব্যাহত রয়েছে। এমনকি 5টা হোটেল নির্মাণের মতো বিলাসী প্রকল্প রয়েছে এই তালিকায়। 31 বাজেটে অর্থমন্ত্রী দারিদ্র্যের হার 12% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। কিভাবে দারিদ্র্যের হার কমানো হবে তা সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই এই বাজেটে। 2000 সালে বাংলাদেশের দারিদ্র্য সীমার নিচে বাস করত 48.9% মানুষ। 2005 সালে তা নেমে এসেছিল 44%। এরপর ক্রমে দারিদ্র্যের হার কমেছে। কোভিডের আগে সরকারি হিসাব দারিদ্র্যের হার ছিল 20.5%, কিন্তু মহামারীতে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা তানেম ও দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক তৈরি করছে 42% মানুষ এখন গরিব। দেখা যাচ্ছে মধ্যবিত্তদের বড় অংশেই নিম্নবিত্তের কাতারে চলে গেছে। তাহলে দারিদ্র্য সীমা 12% নামবে কিভাবে? সাংবাদিকবৃন্দ, বাজেট প্রণয়নে করোনা ভাইরাসের প্রকোপের অনিশ্চয়তাকে আমলে নেওয়া হয়নি। স্বল্প মেয়াদী নীতিমালাই গ্রহণ করা হয়েছে। অনুমান করা হয়নি বিদ্যমান কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি আরো বেশি সংকোচন করতে পারে। বিদ্যমান মৌলিক কাঠামোগত সীমাবদ্ধতা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সংস্কারের কর্মসূচি নেওয়া হলে দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের তীব্রতা থেকে রেহাই পাওয়া যেত। বিশ্ব যখন সম্প্রসারণশীল নীতির দিকে ঝুঁকছে, বাংলাদেশে তখন রাজস্ব ব্যয় আরো সংক্ষিপ্ত হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতির কারণে ঘোষিত ঋণ ভিত্তিক প্রণোদনা ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী পৌঁছাতে পারে। অধিকাংশ মানুষের কর্ম নিয়োজনকারী খাতগুলো বঞ্চিত থেকে গেছে। স্বচ্ছ অংশেই মূলত লাভবান হয়েছে। সম্পদ কেন্দ্রীভূত হয়ে বৈষম্য বাড়িয়ে চলছে। 33 সংকোচন রোধ ও পরিস্থিতি থেকে উত্তরণের ত্রাণ, পুনর্বাসন, পুনরুদ্ধার, পুনর্গঠন কর্মসূচি জরুরি। এই কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে দুটো ইউনিট খানা বা গৃহস্থল এবং কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠান। অভিঘাত মোকাবিলার জন্য প্রতিটি খানায় সরাসরি নগদ অর্থ পৌঁছাতে হবে। সর্বোপরি সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অভিঘাতে মানুষের ঝুঁকি প্রশমনের সক্ষমতা বাড়ে।
দ্বিতীয়ত, নীতি, কৌশল ও বরাদ্দ সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত খাতগুলোতে অধিক প্রাধান্য দিতে হবে। কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প খাতের সহায়তা বাড়াতে হবে। রপ্তানিমুখী শিল্পের উৎপাদনে ও বাণিজ্যে বৈচিত্র্য নিশ্চিত করতে হবে। শ্রমিকের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে হবে। নতুন বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান ধরে রাখতে হবে। ঘোষিত ঘাউল সাইজের এই সংখ্যাতাত্ত্বিক এই বাজেটে যাওয়া উচিত। তাই বিএনপি মনে করে এই বাজেটে মহামারীকালে মানুষের জীবন জীবিকা স্বাভাবিক ফিরে পেতে বেঁচে থাকা নিশ্চয়তা চলমান স্বাস্থ্য এবং পরিকল্পনার গ্রহণের ক্ষেত্রে 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ রাখতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান ফ্যাসিস্ট সরকার গত এক দশকের অধিককাল ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি ও ক্রনি ক্যাপিটালিজমের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতির নামে সীমাহীন দুর্নীতি করে এক নজিরবিহীন অর্থনৈতিক নৈরাজ্যের সৃষ্টি করেছে, যাদের জনগণের কাছে কোনো জবাব দিতে নাই। আমরা তাই সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণ অঙ্গীকার চাই, যা বাজেটে অনুষ্ঠিত। দুর্বল গণ আন্দোলনের সৃষ্টির মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন, জনবান্ধব, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আমরা অঙ্গীকার করছি। লাভের বাংলাদেশ। ধন্যবাদ। বাজেটকে এক কথায় আপনি কি বলবেন? এক কথায় তো আপনার বলা হয়েছে, যেটা আমরা গতকালও বলেছি, সেটা হচ্ছে যে এই বাজেট বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই এক কথা এটি বলবো, এই গরিব মানুষের বাজেটটা যদি বলতে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আর কিছু মহাসচিব, আপনি যেটা বলছিলেন বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই বাজেটে পোর কিংবা এক্সট্রিম পোর যারা, তাদের জন্য এক্সট্রা কিছু যেমন দেওয়া হয়নি, তেমনি মিডল ক্লাস ফ্যামিলির জন্য আপনি যেটা বলছেন যে আলাদা করে কিছু দেওয়া হয়নি। কিন্তু যারা বিজনেসম্যান, আপনি বক্তৃতা বলছেন যে অর্থনীতি দু হাত ভরে দিয়েছে। একটা বিশাল জনসংখ্যা, পোর, এক্সট্রিম পোর, মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদেরকে না দিয়ে কেন ব্যবসায়ীদের দিকে অর্থনীতি দোকান দিল? সরকার এই পদক্ষেপ কেন নিল? এটা আমরা আগেই বলেছি আপনাদেরকে যে এই সরকারের জনগণের কাছে কোনো জবাব দিতে নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই এখানে। হ্যাঁ, এবং সেই জন্য আমরা তাকে সাধারণ মানুষ যারা যারা সংখ্যায় বেশি, দিন আনে দিন খায়, তাদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্যে তারা যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতিটা ভালো থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিক মতো, সেটাই তারা করেছে। এটা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য। আর সময় আপনি বোধহয় ম্যাডামের ম্যাডামকে গতকাল বিকেলে তাকে আপনার একটা বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। কারণটা হচ্ছে মূলত যে ম্যাডাম সিসিউতে ছিলেন, সেই সিসিউতে তার কোভিড পরবর্তী কতগুলো রিয়াকশন হয়েছিল, এবং আরেকটি রিয়াকশন যেটা খুবই বিপজ্জনক ছিল, সেটা হচ্ছে তার রক্তে আপনার কিছুটা আপনার এই ইনফেকশন হয়েছিল, যেটাকে সিস্টোসেনিয়া বলে। তো আল্লাহর অশেষ রহমতে ওই ডাক্তারদের অত্যন্ত আপনার বিচক্ষণতার সঙ্গে, তাদের আন্তরিকতার কারণেই সেই সংক্রমণটাকে, অর্থাৎ সেই যে আপনার ইনফেকশনটাকে তারা দূর করতে সক্ষম হয়েছে। এবং যেহেতু ওখানে সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। এখনো তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, অত্যন্ত বলা যেতে পারে যে এখনো আপনার একটা ফ্রেজাইল অবস্থার মধ্যে আছেন এবং ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তার আমরা এর আগের দিনে আমরা বলেছি আপনাদেরকে যে তার হার্ট, বিশেষ করে হার্ট, কিডনি, লাংস, এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংসে এখন তার কোনো সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো ইনফেকশন নেই, কিন্তু হার্ট তার এখনো সমস্যা আছে, আর কিডনিতেও সমস্যা আছে, এখনো হয়। থ্যাংক ইউ।